আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান স্কোর 9 ব্যাংকিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আজকে একটি ভিডিও ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকের ভিডিও ক্লাসের বিষয় হলো ঋণের ব্যবসার গাছ ও সুদের ফল। বোর্ডের দিকে খেয়াল করুন, আমি একটি রূপক অর্থে একটি গাছ এঁকেছি, আর এটাকেই বলছি, এই গাছটাকে বলছি ঋণের ব্যবসা। আর এখানে যে ফলগুলো ধরছে সেগুলো হলো সুদ। আমি এইটাকেই ব্যাখ্যা করে আজকের ক্লাসটা পরিচালনা করব ইনশাআল্লাহ। দেখেন, যদি একটি ফল বিষাক্ত বা নিষিদ্ধ হয়, তাহলে কি আপনি সেই ফলের গাছ রেখে দেবেন নাকি কেটে ফেলবেন? অবশ্যই গাছটি কেটে ফেলবেন, কারণ গাছ থাকলে ফল হবেই। ঋণের ব্যবসা হলো গাছ আর সুদ হলো ফল। ঋণের ব্যবসাকে আমি বলছি গাছ, আর সুদ হলো ফল। কিভাবে? দেখবেন, ঋণের ব্যবসা থাকলেই সেখান থেকে সুদের জন্ম হয়। মানে কাউকে যখন আপনি ঋণ দিবেন, তারপরে যখন অতিরিক্ত নেবেন, তখনই তো সুদ বা রিবার জন্ম হয়। কিন্তু এই ঋণ দেওয়াটা আসলে সমস্যা না, মানুষের বিভিন্ন বিপদ আপদে মানুষ ঋণ নিয়ে থাকে। কিন্তু ঋণের যে অতিরিক্ত যখন আপনি নেবেন, তখনই সেটাকে রিবা বলে। এই কাজটা কিন্তু আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব করে না। করে কারা? যারা স্পেশালি বিশেষভাবে ঋণের ব্যবসা করে তারা। সুতরাং এই ব্যবসা যদি চলমান থাকে, তাহলে রিবা বা সুদও চলমান থাকবে। সেজন্য ঠিক গাছের সাথে আমরা যদি তুলনা করি, একটা গাছ যে গাছে বিষাক্ত ফল ধরে, তাহলে সেই গাছটা কিন্তু আপনি আপনার উঠানে রাখবেন না, আপনি আপনার বাগানে রাখবেন না, আপনি কেটে ফেলবেন। এটাই বুদ্ধিমানের কাজ। আমরা যখন সুদ দেখি, তখন আসলে আমরা একটি ফল দেখি, কিন্তু এই ফল কোথা থেকে আসে? ঋণের ব্যবসা থেকেই সুদের জন্ম হয়। যেখানে ঋণের ব্যবসা আছে, সেখানেই সুদের অস্তিত্ব থাকবে। সুদ বন্ধ হলে উৎস বন্ধ করতে হবে। মানে সুদ বন্ধ করতে হলে উৎস বন্ধ করতে হবে। আপনি সুদ বন্ধ করলেন, কিন্তু ঋণের ব্যবসা চালু আছে, তাহলে কি সুদ কখনো বন্ধ হবে? সুদ চলমান থাকবে, বিভিন্ন ফ্রেমে চলমান থাকবে, বিভিন্ন কাঠামোতে চলমান থাকবে, বা সুদের ইসলামীকরণ ঘটবে। এখন যেমন চলছে, আসলে সুদের ইসলামীকরণ হচ্ছে। কিন্তু আপনি ঠিকই ঋণ দেওয়া হচ্ছে, ঋণের ব্যবসা চলছে, আর সেখান থেকে অতিরিক্ত শুধুমাত্র হয়তো বায়মুরাবাহা বেচা বিক্রির একটা কাগজে কলমে বেচা বিক্রি দেখিয়ে আমরা কিন্তু আসলে সুদ, এই ঋণটাকেই চলমান রেখেছি এবং সেখান থেকেই সুদ নিচ্ছি। এভাবে কি আসলে সুদমুক্ত সমাজ গঠন করা সম্ভব? না, কারণ গাছ রেখে ফল বন্ধ করা যায় না। সুদ যদি ফল হয়, তাহলে ঋণের ব্যবসা হলো তার গাছ। তাই শুধু সুদকে দোষারোপ করলেই হবে না, সুদের উৎসকেও চিনতে হবে। গাছ কাটলে ফলের উৎপাদন বন্ধ হয়ে যাবে। ঋণের ব্যবসা নেই, ধরুন ঋণের ব্যবসা নেই, তাহলে সুদের জন্মও নেই। তাহলে আমাদের সমাজটা তখন হবে সুদমুক্ত। খুব সহজ বিষয়। যখন ঋণ ভিত্তিক ব্যবসা থাকবে না, তখন সুদেরও জন্ম হবে না। উৎস বন্ধ হলে ফলও বন্ধ হয়ে যাবে। নিষিদ্ধ গাছ থেকেই তো নিষিদ্ধ ফলের উৎপত্তি হয়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে একটি নিষিদ্ধ গাছের নিকটবর্তী হতে এবং তার ফল ভক্ষণ করতে নিষেধ করেছিলেন। এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে ক্ষতিকর ফল থেকে বাঁচতে হলে তার উৎস থেকেও দূরে থাকতে হবে। ঠিক তেমনি সুদও একটি নিষিদ্ধ বিষয়। তাই শুধু সুদ গ্রহণ নয়, সুদের জন্ম দেয় এমন ব্যবস্থার ব্যাপারেও সতর্ক থাকতে হবে। ঋণগ্রস্ত ব্যক্তি অপরাধী নয়, ঋণগ্রস্ত ব্যক্তি সহানুভূতির দাবিদার। ইসলামের দৃষ্টিতে ঋণগ্রস্ত ব্যক্তি অপরাধী নয়, বরং সে আর্থিক চাপে থাকে, মানসিক কষ্টে থাকে, সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়। এ কারণেই ইসলাম ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের উপযুক্ত ব্যক্তি হিসাবে বিবেচনা করা হয়েছে। ঋণ ভিত্তিক ব্যবস্থা আর থেকে আমাদেরকে বিনিয়োগ ভিত্তিক ব্যবস্থায় যেতে হবে, কারণ ঋণ ভিত্তিক ব্যবস্থায় থাকে সুদ। এখানে সম্পর্কটা তৈরি হয় ঋণদাতা ঋণ গ্রহীতা। এখানে নির্ধারিত সুদেই লেনদেন হয়, এক পক্ষের ঝুঁকি থাকে।
কিন্তু আপনি যদি বিনিয়োগ ভিত্তিক ব্যবস্থায় যান তাহলে এখানে পাবেন লাভ লোকসানের ভাগাভাগি, এখানে অংশীদারিত্বের সম্পর্ক সৃষ্টি হয়, প্রকৃত ব্যবসায়িক ফলাফল এখানে পাবেন এবং উভয় পক্ষের ঝুঁকি। আমাদেরকে ঋণ নয় বিনিয়োগের দিকে যেতে হবে, সুদ নয় অংশীদারিত্বটাকে গ্রহণ করতে হবে। সমাজে সুদের প্রধান উৎসসমূহ কী কী? আমার বর্তমান সমাজে 3টা উৎস রয়েছে। প্রথম হলো ঋণ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা, এটাই সবচেয়ে বড় এবং সমাজে প্রতিটা জায়গায় ছড়িয়ে আছে। এরপরে আছে মহাজনী ঋণ ব্যবসা, বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে ব্যক্তি পর্যায়ে মহাজনী ব্যবসা এখনও চলমান। আর আছে বাকির ব্যবসা, বিভিন্ন মোটরসাইকেলের শোরুম এবং ফ্রিজ টিভি এগুলোর শোরুমে দেখবেন বলছে যে একটা মূল্য নির্ধারণ করছে প্রথমে, তারপরে বলছে নগদে নিলে 20% ছাড়, 20%, 20% ডিসকাউন্ট। এইটা একটা মিথ্যা কথা, কারণ আপনি কোথা থেকে ডিসকাউন্ট দিচ্ছেন? নগদটা হলো স্বাভাবিক লেনদেন, যেমন এটা হলো জিরো গ্রাউন্ড, আপনি জিরো গ্রাউন্ড থেকে উপরে উঠলে বা নিচে নামার মাধ্যমে বা মাপার মাধ্যমে আপনি নির্ধারণ করবেন আপনি কতখানি উপরে যাচ্ছেন বা কতখানি নিচে নামছেন। ঠিক তেমনি নগদে লেনদেন হলো স্বাভাবিক লেনদেন, এইখান থেকে আপনি ডিসকাউন্ট হিসাব করতে পারেন, কিন্তু আপনি উল্টো করে মানুষকে বোঝাচ্ছেন, ধোঁকা দিচ্ছেন যে আমি নগদে নিলেই ডিসকাউন্ট দিচ্ছি। না, আপনি আসলে নগদে নেওয়ার মূল্য হলো 100 টাকা, আর সেখান থেকে আপনি যাকে বাকিতে দিচ্ছেন, মানে বাকির ফ্যাসিলিটি দিচ্ছেন, যার সাথে আপনি বাকির ব্যবসা করছেন, তাকে 20% অতিরিক্ত তার কাছ থেকে টাকা আদায় করছেন। এই 20% হলো আসলে সুদ। সুতরাং আমাদের এই 3টা জায়গায় হলো সুদের উৎপত্তি স্থল। একটা হলো ঋণ ভিত্তিক ব্যাংকিং ব্যবসা, মহাজনী ঋণ ব্যবসা, আর শোরুমগুলোতে বাকির ব্যবসা। এই 3টা জায়গা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এই 3টা জায়গার উচ্ছেদ ঘটাতে হবে। ধরেন গাছ থাকলে তো ফল হবেই, ঋণের ব্যবসা থেকেই সুদের উৎপত্তি হয়, ঋণের ব্যবসা বন্ধ হলে সুদের জন্ম বন্ধ হয়ে যাবে। সুদমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে শুধু সুদকে নিষিদ্ধ করলেই যথেষ্ট নয়। সুদের যে উৎস, ঋণ নির্ভর অর্থনৈতিক কাঠামো তা নিয়েও চিন্তা করতে হবে। এর পরিবর্তে যদি বিনিয়োগ, অংশীদারিত্ব, ন্যায্যতা এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে অর্থনীতি গড়ে তোলা যায়, তাহলে সমাজে ভারসাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে এবং একটি কল্যাণমুখী সুদমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে। আমাদেরকে একটি কল্যাণমুখী সুদমুক্ত সমাজ গঠনের জন্য চেষ্টা করতে হবে। সব শেষ কথা হলো, আবার মনে করে দিচ্ছি, ঋণের ব্যবসার গাছেই ধরে সুদের ফল, ঋণের ব্যবসার গাছেই ধরে সুদের ফল, গাছ কেটে ফেললে ফলও থাকবে না। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, আপনি অনুগ্রহ করে লাইক দিবেন, ভিডিওটা সম্পূর্ণ শুনবেন এবং আপনার মূল্যবান প্রশ্ন অথবা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন, আর অন্যরা যাতে এই ভিডিও পায় সেই জন্য অনুগ্রহ করে শেয়ার করবেন। এতক্ষণ সহকারে আমার এই ভিডিওটি শোনার জন্য আপনাকে বা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।